হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। যারা যারা গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সমস্ত সিরিজের মধ্যে শুধু পিওয়াইকিউ যে প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ারে যেই প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো শুধু আলোচনা না, মানে সেই সমস্ত স্ট্যান্ডার্ড প্রশ্নগুলোকে তুলে নেওয়া হয়েছে এবং সেই সমস্ত প্রশ্নের আলোচনা মানে পুঙ্খানুপুঙ্খভাবে মানে ডিটেলসের আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তাই এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকের প্রশ্নগুলো, আজকেও 25টা প্রশ্ন আছে, দেখো তুমি কটা প্রশ্নের উত্তর দিতে পারো। তুমি যদি 20টা প্রশ্নের উত্তর দাও তা তোমার প্রিপারেশন কিন্তু ঠিক আছে, এবং 20 যদি কম হয় তা তোমার প্রিপারেশন কিন্তু খামতি আছে, তোমার প্রিপারেশন এখনও নিতে হবে। আচ্ছা, আগে বলে রাখি, এর আগে অলরেডি আমি 2টো ভিডিও আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। কীভাবে দেখবে তাও তোমাদের একটু গাইড করে দিচ্ছি। তুমি সর্বপ্রথম তোমার মোবাইলে ইউটিউব অ্যাপটা খুলবে, ঠিক আছে। তারপরে এখানে সার্চ বারে অঙ্ককুঠির বলে সার্চ করবে, করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে তুমি এই জায়গাটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তারপরে ভিউ চ্যানেলে তুমি ক্লিক করবে, ঠিক আছে। দেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে হচ্ছে এই যে প্লেলিস্ট লেখা আছে, এখানে প্লেলিস্টটা ক্লিক করলেই দেখবে জেনারেল সায়েন্স ফর রেলওয়ে এরকম একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টটা থেকে তুমি আগের 2টো ভিডিও দেখে নিতে পারবে। আর আজকে এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। আশা করি যে সমস্ত ভিডিওগুলো দেব তার বাইরে প্রশ্ন একদমই আসবে না। আর এই যে 25টা প্রশ্নের পিডিএফ তুমি কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হয়ে যাও, সেখানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে তুমি অঙ্ককুঠির বলে সার্চ করো, দেখবে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার বলছি যে এই 25টা প্রশ্নের ভেতর দেখো তুমি কটা অ্যান্সার দিতে পারো। আর আমি ভিডিওটা বেশি বড় করব না বলে আমি ডাইরেক্ট উত্তর বলতে শুরু করব, ঠিক আছে। তোমরা কি করবে, তোমরা প্রথমে ভিডিওটা পজ করবে, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং দেখে নেবে উত্তরটা ঠিক আছে কিনা। প্রথম প্রশ্ন আছে, কি বলছে, ভর বাই আয়তন, ঠিক আছে। ভর বাই আয়তন নিচের কোন রাশি? এখানে 4টে রাশি আছে, ভরবেগ, বল, ঘনত্ব, নিষ্ক্রিয়তা। এর ভেতর কোনটা অ্যান্সার হবে? এটার উত্তর হবে কি অপশন সি, মানে ঘনত্ব হবে। তাহলে কি ভর বাই আয়তন কিন্তু ঘনত্ব। আচ্ছা, আরও কিছু ইনফরমেশন জানো যে ঘনত্বের এসআই একক কী বলো তো? এসআই একক কেজি। কারণ ভর বাই আয়তন, তাহলে ভরের এসআই একক নিশ্চয়ই কেজি, তাই কেজি। আর আয়তনের কী হবে? আয়তন হচ্ছে মিটার কিউব, ঠিক আছে। তাহলে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে কি এসআই ইউনিট। তাহলে সিজিএস ইউনিট কী হবে? সিজিএস ইউনিট কিন্তু গ্রাম পার সেমি কিউব, এটা হবে, ঠিক আছে। এটা পুরোপুরি ক্লিয়ার। আরও কিছু এখান থেকে দেখে নাও যে ভরবেগ আছে না, এই ভরবেগ বলতে, যে ভরবেগের ইংলিশ টার্ম কিন্তু মোমেন্টাম। ভরবেগ বলতে কিছু না, ভর ইন্টু বেগ। তাহলে হচ্ছে এমকে সাধারণত আমরা মাস দিয়ে ইউনিট করি, ঠিক আছে, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে ভরবেগ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি তোমরা দিতেই পারতো। আচ্ছা, বল, এর বল বলতে কি? ফোর্স। এই বল কী হয় বলো তো? বল হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে ভর ইন্টু ত্বরণ। তোমায় তাহলে দেখো একটা প্রশ্ন থেকে তুমি কতগুলো প্রশ্ন জানতে পারলে। তার জন্যই বলছি তুমি এই সিরিজটা দেখে যাও, তুমি আর কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে। আর প্রশ্ন এর বাইরেও আসবে না। তুমি যখন পরীক্ষা দেবে তুমি নিজে বুঝতে পারবে প্রশ্ন কিন্তু এর বাইরেও আসবে না, এই সিরিজের বাইরে আসবে না, ঠিক আছে। আচ্ছা, তবে নেক্সট প্রশ্ন দেখো, সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয়? এর উত্তর আমি আগের ভিডিওতে বলেছি, সৌর প্যানেলে হচ্ছে সিলিকন ইউজ করে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস বলে দিই যে রূপো আছে, রূপোর তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক, ঠিক আছে। কিন্তু আমরা বৈদ্যুতিক কারেন্ট মানে বৈদ্যুতিক তারে রূপো কেন ইউজ করি না, আমরা তামা কেন ইউজ করি? কারণ রূপো হচ্ছে প্রচুর ব্যয়বহুল, তার জন্য আমরা তামা ইউজ করি, ঠিক আছে। রূপোর পরে কিন্তু তামা। নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত নীতিগুলির মধ্যে কোনটির ওপর মহাকাশে একটি রকেট কাজ করে? মানে রকেট যে ওড়ে, মহাকাশে রকেট যে ওড়ে, সেটি কোন নীতির ওপর তৈরি হয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি শক্তির সংরক্ষণ নীতি, ভর সংরক্ষণ নীতি, দ্রুতির সংরক্ষণ নীতি, নাকি ভরবেগ সংরক্ষণের নীতি? অবশ্যই উত্তর হবে ডি, মানে কি ভরবেগ সংরক্ষণ নীতি। আচ্ছা, বাকিগুলোর কিছু একটা দেখা যাক যে শক্তির সংরক্ষণ নীতি যদি বলে বাস্তব উদাহরণ দাও। শক্তির সংরক্ষণ নীতি হচ্ছে কি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন, ঠিক আছে, সেটা হয়ে যাবে। আচ্ছা, এবার যদি বলে ভর সংরক্ষণ নীতির একটা বাস্তব উদাহরণ দাও, সেটা কী হবে বলো তো? ওষুধ তৈরি বা জল ফুটলে বাষ্প তৈরি হয়ে যায়, এই ঘটনা কিন্তু ভর সংরক্ষণ নীতির উদাহরণ, মানে বাস্তব উদাহরণ। আর দ্রুতি সংরক্ষণ নীতির কোনো সেরকম কিছু হয় না, ঠিক আছে, মানে সেরকম কোনো নীতি নেই আর কি, তার জন্য অপশন সিটাও হবে না। সেই দ্রুতি পারে স্পিডের ক্ষেত্রে তুমি স্থিতিজাড্যটা একটু দেখতে পারো,
স্মৃতিজাড্যটা এর সাথে রিলেটেড, কিন্তু দ্যুতি সংরক্ষণ নীতি বলে বা বেগ সংরক্ষণ নীতি বলে কিছু হয় না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। এটা দেখো, একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে কি? আচ্ছা, কি বলেছে? অনিষিক্ত বলেছে, ঠিক আছে, আর ডিম্বাণুতে বলেছে, ঠিক আছে। তা ডিম্বাণু কিন্তু সাধারণত অপশন ডি, মানে একটা এক্স ক্রোমোজোম হয়, ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? দেখো, ক্ষারকের ক্ষেত্রে মানে বেসের ক্ষেত্রে সত্য নয়, ঠিক আছে। আচ্ছা, এখানে ইংলিশটা অ্যালকালি না হয়ে বেস হতো, ঠিক আছে, এটা এটা টাইপিং মিস্টেকটা আছে, ঠিক আছে, এটা বেস হতো, মানে ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়। বলছে কি লাল লিটমাসকে নীল করে, এটা অবশ্যই সত্য, কারণ ক্ষারক তাই করে, লাল লিটমাসকে নীল করে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই অপশন সি হবে রাইট উত্তর, কারণ নীল লিটমাসকে লাল করে, এটা হচ্ছে অ্যাসিড করে, তাহলে এটাই উত্তর হতো। তার বাকিগুলো কিন্তু হবে, সেটা তুমি দেখে রাখো, মানে এই শুধু কোনটা উত্তর হয় সেটা দেখো না, বাকি দুটো কিন্তু দেখে রাখো। তাহলে কি ক্ষারকের কাজ হচ্ছে লাল লিটমাসকে নীল করে, এটা একটা ক্ষারকের কাজ। তারপরে কি জলীয় মাধ্যমে গলিত অবস্থায় OH আয়ন সরবরাহ করে, এটাও কিন্তু কাজ। আর ক্ষারকের স্বাদ তেতো, এটাও কিন্তু মানে উত্তর, ঠিক আছে। আর তার মানে এখানে উত্তর হবে কি নীল লিটমাসকে লাল করে, তার মানে কি এটা কিন্তু অ্যাসিড করে, তার জন্য এটা ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়, এটা অ্যাসিডের ক্ষেত্রে সত্য। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটি বস্তুকে উলম্বভাবে ঊর্ধ্বমুখী ছোড়া হয়, ঠিক আছে, তাহলে এটি মাটির থেকে সর্বোচ্চ উচ্চতা H পর্যন্ত পৌঁছায়। তার উড্ডয়নকালে H-এর উচ্চতায় পৌঁছে বস্তুটি অর্জন করবে। মানে কি বলতে চাচ্ছে দেখো, ভালো করে দেখো, যে এখানে বলছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, এখান থেকে H উচ্চতায় কোনো একটা বস্তুকে তুমি তুললে, ঠিক আছে, এখানে শুধু কি থাকবে? এখানে কিন্তু শুধুমাত্র কি স্থিতিশক্তি থাকবে, ঠিক আছে, মাথায় রাখলে। আচ্ছা, বস্তুটা যখন আবার নিচে একদম পড়বে, মানে এই জায়গাটায় থাকবে, সেখানে কিন্তু শুধুমাত্র গতিশক্তি থাকবে। একদম টপে কিন্তু থাকে স্থিতিশক্তি, আর একদম লোয়েস্ট পয়েন্টে মানে ভূপৃষ্ঠের সাথে থাকে সেটা কিন্তু গতিশক্তি। আর মাঝখানে কিন্তু গতিশক্তি স্থিতিশক্তি দুটোই থাকে, এবং এই রাশিমালার মান কিন্তু সবসময় mgh-এর সাথে সমান হয়, ঠিক আছে, এটাও কিন্তু তুমি জেনে রাখো। তাহলে দেখো, একদম টপে থাকে কিন্তু হচ্ছে স্থিতিশক্তি থাকে শুধুমাত্র, আর একদম নিচে থাকে কিন্তু গতিশক্তি, কারণ ওপরে গতিশক্তি 0 আর নিচে স্থিতিশক্তি 0, আর মাঝখানে স্থিতিশক্তি গতিশক্তি 2 থাকে, এবং এদের যে যোগফল সেটা mgh-এর সঙ্গে সমান হয়। তাহলে এখানে উত্তরটা কী হবে? এখানে শুধুমাত্র কী হবে, H উচ্চতায় শুধুমাত্র স্থিতিশক্তি থাকবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম। আচ্ছা, তাহলে অ্যাসকারিস বলতে কি বলতো? অ্যাসকারিসের হচ্ছে সাধারণ নাম হবে গোলকৃমি, মানে অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তুমি দেখে নাও, কেঁচোকে কিন্তু কৃষকের বন্ধু বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু তুমি মাথায় রাখতে পারো, এই প্রশ্নটা দিতে পারো যে কৃষকের বন্ধুকে। আর এই যে গোলকৃমি বা অ্যাসকারিস, সেটা কোথায় থাকে বলো তো? মানুষের অন্ত্রে থাকে, ঠিক আছে, এটা তোমায় দিতে পারে যে গোলকৃমি বা অ্যাসকারিস কোথায় থাকে, মানুষের অন্ত্রে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটি হলো 80 ডিগ্রি, তাহলে আপাতনের কোণটি কত? দেখো, এটা হচ্ছে দর্পণ, এবার এর ওপর একটা রশ্মি এসে পড়লো, মানে এই দিক দিয়ে একটা রশ্মি এসে পড়লো, দিয়ে এই পথে চলে গেল, ঠিক আছে। বলছে এই টোটাল যে কোণটা এটা হচ্ছে 80 ডিগ্রি, মানে পুরোটা 80 ডিগ্রি, তাহলে এইটুকু কত? 40 ডিগ্রি, সেটাই তো বলছে। আর এই কোণটাকে তো আপাতন কোণ বলা হয়, তাহলে এটা কি অবশ্যই কি 40 ডিগ্রি হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? নমনীয় ধাতু মানে কি? যেই ধাতুকে সর্বাধিক টেনে মানে বড় করা যেতে পারে, মানে না ভাঙবে না, তুমি শুরু করতে পারো, তাকে নমনীয় ধাতু বলে। সেটা কি? অপশন বি, সোনাকে তুমি হচ্ছে অনেক পাতলা করতে পারো, ঠিক আছে, কিন্তু ভেঙে যাবে না। তার জন্য এখানে 4টে যে অপশন আছে, সোনা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর নেক্সট দেখো, যখন কোনো বস্তু সমবেগে চলতে থাকে তখন তার
ত্বরণ কত? আচ্ছা, সমবেগ মানে কি বেগের কোনো পরিবর্তন হবে না, আর বেগের যদি পরিবর্তনই না হয় তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ কি অপশন এ 0 হবে। আচ্ছা, আবার বলে রাখি, তোমরা কিন্তু ভিডিওটা আগে পজ করবে, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তারপর মিলিয়ে নেবে উত্তরটা সঠিক কিনা, এবং দেখবে তুমি 25-এর ভেতর কত পাচ্ছ, এবং সে অবশ্যই তুমি কি কমেন্ট করে জানাবে। এবার এই প্রশ্নটা দেখো, কি বলছে, নিচের কোন প্রকারের জনন প্রক্রিয়ায় শুধুমাত্র একটি জনিত্র জীব জড়িত থাকে না? আচ্ছা, থাকে না বলেছে। আচ্ছা, বহু বিভাজনের ক্ষেত্রে একটা জীবই থাকে, অযৌন জননের ক্ষেত্রে একটা জীবই থাকে, দ্বিবিভাজনের ক্ষেত্রে একটা জীবই থাকে, শুধুমাত্র যৌন জননের ক্ষেত্রে একটা জীব থাকে না। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার যৌন জননটাই হবে। এটা একটা অঙ্ক দিয়েছি, দেখো কি বলছে, একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় তখন তার দুই প্রান্তের বিভব পার্থক্য হয় 60 ভোল্ট। বিভব পার্থক্য বাড়িয়ে 165 ভোল্ট করলে হিটার কত বিদ্যুৎ টানবে? দেখো, একটা সূত্র আছে, যদি দুটোর যেহেতু তার একই তার, মানে হিটার একই, তাহলে রোধটা নিশ্চয়ই দুটো ক্ষেত্রে এক হবে। আর রোধ যদি অপরিবর্তিত থাকে তাহলে একটা ওহমের সূত্র থেকে একটা সূত্র পাওয়া যায় যে V2/I2, ঠিক আছে, ইকুয়াল টু V1/I1। এখান থেকে তুমি কোনাকুনি গুণ করলে তুমি একটা সলভ করবে, মানে তুমি I2 সাপেক্ষে সলভ করলে তুমি দেখতে পাবে এখান থেকে I2 ইকুয়াল টু V2/I1, ঠিক আছে, V2/I1 এটা পাবে। ঠিক আছে, এবার দেখো সমস্ত ভ্যালুগুলো তুমি বলে দিয়েছে। V2 বলতে কি দ্বিতীয় ক্ষেত্রে ভোল্ট কত? 165, তাহলে তুমি লেখো 165। ঠিক আছে, তারপরে I1 মানে কি প্রথম ক্ষেত্রে কারেন্ট, প্রথম ক্ষেত্রে কারেন্ট কত বলো তো? 4 অ্যাম্পিয়ার। আর V1 মানে প্রথম ক্ষেত্রে ভোল্ট, প্রথম ক্ষেত্রে ভোল্ট কত? 60 ভোল্ট। তুমি যদি এখান থেকে কাটাকুটি করো, ঠিক আছে, তুমি অ্যান্সার পাবে 11, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নটা দেখো, বলছে স্পাইরোগাইরা জনন করে কিসের মাধ্যমে? খণ্ডীভবনের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, কোরকোদ্গমের মাধ্যমে কে করে? আগের দিনই বলে দিয়েছি হাইটা হবে। আর বিভাজন সাধারণত দ্বিবিভাজন বলা হয়, অ্যামিবা হবে, আর বহু বিভাজন কিন্তু প্লাজমোডিয়াম হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে যদি বস্তুর বেগ 3 গুণ করা হয় তাহলে কি হবে? মানে ভরবেগ আর হচ্ছে গতিশক্তি কি হবে? ভালো করে দেখে নাও, যে ভরবেগ সাধারণত আমরা পি জেনারেট করি, আর ভরবেগ হচ্ছে কি এম ইন্টু ভি, তাই তো, ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে তুমি এখান থেকে কী পাবে বলো তো? যদি ভরটা অপরিবর্তিত থাকে তাহলে পি ভ্যারিজ ভি, তাই তো। আবার গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি কেই, তার মান হয় কি হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু হাফ কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি কী হবে বলো তো? ভি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল টু হবে। ঠিক আছে, মানে সমানুপাতিক আর কি। তার মানে এবার কি করা হচ্ছে? এবার তাহলে বলছে বেগ 3 গুণ করা হচ্ছে। তাহলে এখানে যদি বেগ 3 গুণ করা হয় তাহলে ভরবেগও কী হবে? 3 গুণ হবে। কিন্তু কাইনেটিক এনার্জি কী হবে? 3-এর স্কোয়ার হবে, তাহলে গতিশক্তি 9 গুণ হবে। তাহলে কোন অপশানটা হবে? অপশান এ হবে রাইট অ্যান্সার। ভরবেগ 3 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি অন্তরকে রোধ কত হয়? রোধ কি করে? কারেন্টকে বাধা দেয়। ঠিক আছে, তাহলে অন্তরক বলতে কি কাঠ, প্লাস্টিক, এদের মধ্যে তো কারেন্ট প্রবাহ হয় না, তাহলে রোধ কী হবে? উচ্চ, মানে উচ্চ রোধ হয়। নেক্সট প্রশ্ন দেখো, এটা ভালো প্রশ্ন। বলছে ড্যাশের নিচের 4টে জিনিস আছে, বোরন আছে, নাইট্রোজেন আছে, ফ্লুরিন আছে, অক্সিজেন আছে। ঠিক আছে, এই 4টে জিনিস আছে, এর মধ্যে ইলেকট্রন আসক্তি সর্ব অপেক্ষা কম কোনটি? তাহলে দেখো কি কি ছিল, এখানে ছিল বোরন, তাই তো। তাহলে বোরন কত নম্বর বলো তো পর্যায় সারণী? এই যে আগের পেজে তুমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই যে বোরন আছে হচ্ছে 5 নম্বরে। ঠিক আছে, আর নাইট্রোজেন আছে কত? 7 নম্বরে। আর ফ্লোরিন আছে কত? 9 নম্বরে। আর অক্সিজেন আছে কত? 8 নম্বরে। এবার ভালো করে বুঝবে জিনিসটা, বোরন হচ্ছে আছে 5 নম্বরে, তাহলে বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কী হবে? 1s2। ঠিক আছে,
2s2 আর 2p1 এটা হবে। তার মানে এই যে পি অরবিটাল যেটা আছে, পি অরবিটাল 3টে খোপ থাকে, তার মানে শুধু একটা পূরণ হয়েছে, তাহলে তো আর মানে আরও পূর্ণ হতে পারে। তাহলে বাকিগুলো আগে এঁকে নিই, তারপর তো আমি বোঝাচ্ছি ভালো করে। তারপর কি আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে এবার দেখবো নাইট্রোজেন কত হয়, 7, তাই তো। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কী হবে, নাইট্রোজেনের 2টা না লিখলে হবে, নাইট্রোজেন আমি পরমাণু দিয়ে বোঝাচ্ছি, তাই ঠিক আছে। তাহলে কী হবে, 1s2 2s2 আর 2p3। তাহলে লাস্ট যেই অরবিটাল আছে সেক্ষেত্রে কী হবে বলো তো, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, ঠিক আছে। এরপরে আসছে কি অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেনে কত, 8টা। তাহলে এক্ষেত্রে কী হবে, 1s2 2s2 2p4। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে প্রথমে একটা, তারপরে এখানে একটা, এখানে একটা, 3টে হলো, এবার এখানে একটা, 4টে হলো, ঠিক আছে। আর একটা কী আছে, ফ্লোরিন আছে। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে কী হবে, 9, তাই তো। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে কী হবে, 1s2 2s2 আর 2p5, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে এই দিকে একটা, এখানে একটা, 2টো, এখানে একটা, 3টে, এখানে একটা, 4টে, এখানে একটা, 5টা। তাহলে এবার দেখো, এবার ইলেকট্রন আসক্তি বলতে বোঝানো কি, কে ইলেকট্রন নেওয়ার প্রবণতা, তার মানে এবং সবাই চায় তার নিজের কক্ষকে পূর্ণ রাখতে। তার মানে নিশ্চয়ই ফ্লোরিন চাইবে কি, আর একটা অবশ্যই লাগবে ফ্লোরিনের, যাতে কী হয়ে যাবে, এই জিনিসটা পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। এখানে কিন্তু একটা কম ছিল, ফ্লোরিন চাইবে কি, একটা যে কোনো প্রকারে একটা আসুক যাতে এই ঘরটা পূর্ণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে ফ্লোরিনের কিন্তু এখানে ইলেকট্রন আসক্তি সর্বাধিক হবে এই 4টে মৌলের ক্ষেত্রে, ঠিক আছে। অক্সিজেনও চাইবে কি, এই ঘরটা পূরণ করতে আর এই ঘরটা পূরণ করতে। তার জন্য কি হবে, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে একটু কম হবে, কিন্তু ইলেকট্রন আসক্তি থাকবে, ঠিক আছে। এবার দেখো, এই যে বোরন আছে, এই বোরনের ক্ষেত্রে কিন্তু সেম টু সেম ঘটনা করে। বোরন চাইবে কি, এই ঘরটা আর এই ঘরটা পূর্ণ করতে, ঠিক আছে, ক্লিয়ার। তার জন্য বোরনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি থাকবে, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো তুমি এই ঘরটা পূর্ণই আছে, ঠিক আছে, হাফ অরবিটাল পূর্ণ আছে, তাই নাইট্রোজেন সেরকম কোনো ইলেকট্রন আসক্তি দেখাবে না এই চারটের ভেতরে, তাই তো। তাহলে এখানে উত্তরটা কী হবে, অপশান বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আবার কিছু একটা বলে দিই, যে এই লাস্টের এইগুলোকে বলা হয় নোবেল গ্যাস। এদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তি প্রায় 0-এর কাছাকাছি হয়। আর একটা জিনিস বলে দিই, যে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আর ওপর থেকে নিচে মানে নিচ থেকে ওপরের দিকে গেলেও ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে, ক্লিয়ার। এরপরে নেক্সট প্রশ্নটা দেখো, বলছে যখন একটি ধনুক থেকে একটি তীর নিক্ষেপ করা হয় তাহলে কোন শক্তি রূপান্তর ঘটে। আচ্ছা, তাহলে ধনুকের ভেতর স্মৃতিশক্তি থাকে, আর তীর যখনই নিক্ষেপ করা হবে তখন গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার, স্মৃতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, গতিশক্তি থেকে স্মৃতিশক্তিতে রূপান্তর এরকম একটা ঘটনা বলো। এরকম একটা ঘটনা হচ্ছে, তুমি একটা ঢিল নিলে নিচ থেকে, সেই ঢিলটা উপরের দিকে উলম্ব হয়ে উপরের দিকে ছুঁড়ে দিলে দেখবে একটা টাইমে গিয়ে উপরে গিয়ে স্থির হয়ে যাবে। সেটা হচ্ছে গতিশক্তি থেকে স্থিতিশক্তিতে একটা ধারণা, ঠিক আছে। আর একটা বৈদ্যুতিক শক্তি থেকে স্থিতিশক্তি ধারণা কী হতে পারে, তুমি লিফটের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, ঠিক আছে, লিফটের ক্ষেত্রে বা চৌম্বক ক্ষেত্রে যদি তুমি কারেন্টে মানে ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র তৈরি করো কারেন্ট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু বৈদ্যুতিক শক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। এর পরবর্তী প্রশ্ন কী বলছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান কি। আচ্ছা, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 273 দিয়ে শুধুমাত্র কী করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। তুমি 100কে 273 দিয়ে যদি যোগ করো তাহলে কত হবে, অপশন সি 373 কেলভিন হবে। নেক্সট প্রশ্ন দেখো, নারীদের দেহকোষের ক্রোমোজোম প্রকৃতিটি কী। আচ্ছা, নারীদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমের প্রকৃতি দেখা যায়, 44টা অটোজোম থাকে, আর পুরুষের ক্ষেত্রে XY হয়, আর নারীদের ক্ষেত্রে কী হবে, শুধুমাত্র XX। তাহলে এখানে কোনটা হবে, অপশান সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আরও দুটো তুমি ফিগার দেখে নাও, যে টার্নার সিনড্রোম যদি থাকে সেক্ষেত্রে কী হবে বলো তো, 44টা অটোজোমই থাকে, ঠিক আছে।
তার সাথে একটা এক্স থাকে, এটা হচ্ছে টার্নার সিনড্রোম। যদি তোমার পরীক্ষায় কোনো দেখা যায় টার্নার সিনড্রোম এর ক্রোমোজোমের প্রকৃতি কী এটা, আর যদি বলে হয় ডাউন সিনড্রোম তাহলে সেক্ষেত্রে কিন্তু 47টা ক্রোমোজোম থাকে, সেক্ষেত্রে তখন 44টা অটোজোম থাকবে, ঠিক আছে। আর এক্স ওয়াই আর বা এক্স এক্স এটা তো থাকছেই, ঠিক আছে। এর সাথে আরও একটা হয় এক্স থাকবে নাই ওয়াই থাকবে, ঠিক আছে। তাহলে দেখো টোটাল 44 আর 2 6 আর 1 7টা। তা ডাউন সিনড্রোমের ক্ষেত্রে 47টা ক্রোমোজোম থাকে, আর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে 44টা 44 আর 1 45টা ক্রোমোজোম থাকে, আর মানুষের স্বাভাবিক ক্ষেত্রে 46টা থাকে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থা পরিবর্তন কি বলা হয়? বাষ্পীভবন বলা হয়, ঠিক আছে। তরলীকরণ বলতে কি? কঠিন অবস্থা থেকে মানে সলিড থেকে লিকুইড, মানে কঠিন থেকে যদি তরলে যায় সেটা হচ্ছে তরলীকরণ। আর ঘনীভবন কি? ঘনীভবনটা হচ্ছে আবার উল্টো কেস, মানে কি গ্যাসীয় অবস্থা থেকে যদি তুমি তরল অবস্থায় আসো সেক্ষেত্রে তুমি ঘনীভবন করতে হয়, ঠিক আছে। আর এই তরল থেকে আবার যদি তুমি কঠিন মানে সলিডে আসো সেক্ষেত্রে কী হয় বলো তো, সেখান থেকে কঠিনীভবন হয়, বুঝতে পেরেছ। এরপরে বলছে কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? সানশাইন ভিটামিনের সান বলতে তুমি কী বলছো? সূর্য, আর সূর্যের আলোয় সংশ্লেষ হয় একমাত্র কি অপশন ডি, ভিটামিন ডি হয়। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, বলছে রেফ্রিজারেটরে মানে ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয়? সেটা কি তরল অ্যামোনিয়া ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, মানব মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? আচ্ছা, এখানে দুটো অপশন দেখো, সেরিব্রাম আর সেরিবিলিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। আর সেরিব্রামটা এটা যাতে গুলিয়ে না যায় তার জন্য ইংলিশে দিয়েছি। সেরিব্রামটা কী হয় বলো? সেরিব্রামটা থিঙ্কিং, আমরা যে থিঙ্কিং চিন্তা করি সেটা করে, ঠিক আছে। আর মানুষের ভারসাম্য কিন্তু সেরিবিলিয়াম। আর হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো, কার্বনের বিশুদ্ধতম রূপ কোনটি? সেটা হচ্ছে এখানে উত্তর হবে কি অপশন বি, ডায়মন্ড বা হিরে। নেক্সট প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রর নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। থার্মোমিটার মানে কি? থার্মোমিটার হচ্ছে উষ্ণতা মাপা, শরীরের উষ্ণতা। আচ্ছা, অ্যানিমোমিটারে কি? বাতাসের বেগ বা বাতাসের গতি। আর হাইগ্রোমিটারে কি? এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটার ভেতরে তুমি 25টা প্রশ্নের ভেতরে দেখো কতগুলো প্রশ্ন করতে পারলে, এবং কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং নেক্সট পার্টের জন্য ওয়েট করতে থাকো।